হ্যালো, আমরা স্ট্যাটমেক ক্লাস 2 শুরু করব। এটাই স্ট্যাটমেকের লাস্ট ক্লাস। এখানে আমরা মেনলি কোয়ান্টাম স্ট্যাটমেক পড়ব। তো সেটা শুরু করার আগে আমি প্রথম একটা কথা বলি, যেটা আমি আগের ক্লাসে মিস করে গেছি। ক্যানোনিক্যাল এনসেম্বল তোমরা পড়েছিলে। এইবার এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আমি তারপরে দেখলাম আমি প্রথমেই মিস করে গেছি, সেটা হচ্ছে প্রবাবিলিটি। যে সাপোজ a particle have two energy state, দুইয়ের জায়গায় 50টাও থাকতে পারে, সেটা কথা না, আমি উদাহরণটার জন্য বোঝানোর জন্য E1 and E2। এবার তুমি তার পার্টিশন ফাংশন বের করতে পারো, সেটা কোনো সমস্যা না। তো বক্তব্যটা, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি that the state is in energy E1 or is in energy E2, that the state have energy E1 এনার্জিতে থাকার প্রবাবিলিটি কত, E2 তে থাকার প্রবাবিলিটি কত, সেইটা কিন্তু একটা প্রথম কথাই বা পার্টিশন ফাংশন সব আলোচনা করার আগে। তো PR যেটা করতে চাইছো এখানে, তুমি ধরো P1 এনার্জি, 1 নম্বর এনার্জি স্টেটে থাকার প্রবাবিলিটি e টু দি পাওয়ার মাইনাস বিটা E1 বাই e টু দি পাওয়ার মাইনাস বাই পার্টিশন ফাংশনটা আর কি যতগুলো রয়েছে। মানে তুমি যদি এটাকে এবারে জেনারেলাইজেশনে দেখো, E1 বাই দ্য পার্টিশন ফাংশন z। P2 সিমিলারলি, পার্টিশন ফাংশন কাকে বলো তোমরা জানো, যতগুলো পসিবল এনার্জি স্টেট প্রত্যেকটা e টু দি পাওয়ার মাইনাস বিটা E1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস বিটা E2 প্লাস e টু দি পাওয়ার মাইনাস বিটা E3, এইভাবে করতে হবে। P2 যে এনার্জি E2 থাকার প্রবাবিলিটি, এইটা বাই z। তো ইন জেনারেল অনেকগুলো এনার্জি স্টেট প্রবাবিলিটি, ধরো ER, that particle have energy state ER, সেটা আমি PR e to the power minus beta ER by z, যেখানে z সমান প্রত্যেকটার উপরে সাম, সবকটা অল পসিবল স্টেটের উপরে সাম, সেটাই পার্টিশন ফাংশন। তোমাকে এরকম কোয়েশ্চেন এটা দিতে পারে, দুটো বা তিনটে এনার্জি বলে দিয়ে, দুটো বা তিনটে এনার্জি স্টেট, যে ভাই এইটাতে থাকার প্রবাবিলিটি কত, ওইটাতে থাকার প্রবাবিলিটি কত। যে এনার্জিটা তোমাকে বলা হবে কোন এনার্জিতে থাকার প্রবাবিলিটি কত, সেটাকে তুমি ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইয়েতে এইখানে লিখবে, সেই এনার্জিটা এখানে লিখবে, বাই অল পসিবল এনার্জি স্টেটের উপরে ই টু দি পাওয়ার মাইনাস বিটা এর সাম, হুইচ ইজ দ্য পার্টিশন ফাংশন। যাই হোক, আশা করা যায় বুঝতে পারবে। মানে একটাই এক্সাম্পলের প্রশ্ন আসতে পারে, সেটাই এইটা। তো যাই হোক, এইবার আমি কোয়ান্টাম স্ট্যাটমেকের কথা বলবো। কোয়ান্টাম স্ট্যাটমেকটা কাদেরকে নিয়ে ডিল করে, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। যে ক্লাসিক্যাল স্ট্যাটমেক তোমরা বুঝেছো এতক্ষণ অবধি। কোয়ান্টাম স্ট্যাটমেককে বলতে গিয়ে যে ইন মাইক্রোস্কোপিক পার্টিকেল most of the particles are indistinguishable। ফলে আর ইনডিস্টিংগুইশেবল হবে কখন, যখন পার্টিকেলটা মুভ করবে। এই পার্টিকেলের মধ্যে এই অ্যাটম মলিকুল সবই রয়েছে। particles which are moving, which are not in fixed in space। এই মুভিংটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকেই বলেন না, স্কিপ করে যাও। হেন্স ইনডিস্টিংগুইশেবল। চুপচাপ দাঁড়িয়ে থাকলে তাকে ডিস্টিংগুইশ করা খুবই সহজ, মুভ করাটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এইটা খুব ইম্পর্টেন্ট। ছোট পার্টিকেল তো অফকোর্স স্মল কোয়ান্টাম, যখন পার্টিকেলগুলো খুব বড় বড়, তুমি আমি এইগুলো দিলে হবে না। স্মল পার্টিকেলস হুইচ আর মুভিং হেন্স ইনডিস্টিংগুইশেবল, তাদের জন্য আমি কোয়ান্টাম
স্ট্যাটমেক কাজে লাগাতে পারি। বেশ, পার্টিকেলগুলোকে মেনলি দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা গ্রুপকে বলা হচ্ছে কি বলে ফেরমিয়নস, আর একটা গ্রুপকে বলা হচ্ছে বোসনস। আচ্ছা, এইটা বলার আগে আমি আর একটা জিনিস বলে ফেলি যে তাহলে ক্লাসিক্যাল স্ট্যাটমেক বলতে আমরা কি বুঝি। আমরা জাস্ট যেটা আমি বলতে চাচ্ছিলাম তারপরের এখানেই আমি বলে দেবো যে ক্লাসিক্যাল, সরি এখানে চলে এলো, যে ক্লাসিক্যাল স্ট্যাটমেক বলতে আমরা যেটা বুঝি সেটা এইটা, যে ক্লাসিক্যাল পার্টিকেল সেটা ডিস্টিংগুইশেবল হোক ইনডিস্টিংগুইশেবল হোক, ক্লাসিক্যাল ডিস্টিংগুইশেবল ইনডিস্টিংগুইশেবল বোথ ক্লাসিক্যাল পার্টিকেল, এই জন্য সত্যি মানে কাকে বলে ক্লাসিক্যাল পার্টিকেল, কাকে বলে কোয়ান্টাম পার্টিকেল খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, ক্লাসিক্যাল পার্টিকেলদের জন্য এটা সত্যি, এটাকে বলা হচ্ছে ক্লাসিক্যাল স্ট্যাটমেক। সেটাতে ম্যাক্সওয়েল বোলসম্যান স্ট্যাটিস্টিক্স বলে একটা জিনিস অ্যাপ্লাই করা হচ্ছে। তো ম্যাক্সওয়েল বোলসম্যান স্ট্যাটিস্টিক্স কোন জিনিসটা, না সেটা এই জিনিসটাই, যেটাতে কিনা প্রবাবিলিটি টু অকুপাই আ স্টেট উইথ এনার্জি সমান ER উইল বি e⁻⁻β ER বাই সাম ওভার অফ অল পসিবল স্টেটস, যেটা তোমাকে আমি এই লাইনে বললাম। এইটাই ক্লাসিক্যাল স্ট্যাটমেকের বা ম্যাক্সওয়েল বোলসম্যান স্ট্যাটিস্টিক্সের মেন জায়গা। এখান থেকে তোমাকে আর খুব বেশি কিছু জানতে হবে না। এইবার আমি বলছি স্মল পার্টিকেলস হুইচ আর মুভিং হ্যান্ড ইনডিস্টিংগুইশেবল অ্যান্ড হ্যাভ কোয়ান্টাম প্রপার্টিজ উইথ কোয়ান্টাম। এই কোয়ান্টাম প্রপার্টিজ তোমাকে অ্যাজিউম করে নিতে হবে। ক্লাসিক্যাল পার্টিকেলস অ্যান্ড কোয়ান্টাম পার্টিকেলস বা ক্লাসিক্যাল প্রপার্টিজ অ্যান্ড কোয়ান্টাম প্রপার্টিজ, তার মধ্যে কি পার্থক্য সেটা তোমরা একাত্তর কোয়ান্টাম মেকানিক্সের আইডিয়া থাকলে বুঝতে পারবে যে কোয়ান্টাম প্রপার্টিজ মানে পার্টিকেলগুলো পুরো পার্টিকেল নয়, ওয়েভগুলো পুরো ওয়েভ নয়, ওয়েভগুলো পার্টিকেল, পার্টিকেলগুলো ওয়েভ, তাদের মধ্যে দ্য ব্রয় ওয়েভ লেন্থ রয়েছে, তাদের মধ্যে হাইজেনবার্গ আনসোলিডারি প্রিন্সিপাল রয়েছে, এইসবগুলো যাদের মধ্যে রয়েছে সেগুলো কোয়ান্টাম পার্টিকেলস। আর যখন ক্লাসিক্যাল পার্টিকেলস ধরা হবে নো কোয়ান্টাম প্রপার্টিজ, এখন কিন্তু নো কোয়ান্টাম প্রপার্টিজ অ্যাজিউমড। এইগুলো বুঝে নাও, যেখানে তুমি কোয়ান্টাম ক্লাসিক্যাল পার্টিকেলস ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স বলবে সেখানে কিন্তু কোনো কোয়ান্টাম প্রপার্টিজ অফ দ্য পার্টিকেলস নেই, মানে নো ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি এটসেট্রা এটসেট্রা, এইগুলো কিন্তু নেই। তারা ক্লাসিক্যাল মানে তাদের নিউটনিয়ান মেকানিক্স দিয়েই চলবে, দ্য ব্রয় কিন্তু নেই, নো হাইজেনবার্গ এসব নেই, নো শ্রোডিঞ্জার এইসব নেই। তারপরে সেটা ক্লাসিক্যাল পার্টিকেল। যখন তুমি কোয়ান্টাম পার্টিকেল ধরছো এবং অফকোর্স দে শুড বি মুভিং, তখন তুমি কোয়ান্টাম প্রপার্টিজগুলো আছে ধরে নিচ্ছ। বেশ, তাহলে টু টাইপস অফ কোয়ান্টাম পার্টিকেল ইন জেনারেল, একটাকে আমি বলি বোসন আর একটাকে বলি ফেরমিয়নস। বেশ, কারা বোসন কারা ফেরমিয়ন? বোসন মানে হচ্ছে ইন্টিজার স্পিন, যারা তারা ইন্টিজার স্পিন মানে হচ্ছে s = 0 1 এরকম হতে পারে। 2 খুব রেয়ার কেস, 0 1 2ও হতে পারে কোনো কোনো কম্পোজিট পার্টিকেলের জন্য, খুব রেয়ার কেস, বাট ওই আর কি ইন্টিজার স্পিন। এবং এদের আর একটা জিনিস ইম্পর্টেন্ট, যে ওয়েভ ফাংশন আর সিমেট্রিক, এ বড় মজাদার ব্যাপার, কিন্তু কথাটা জেনে রাখো, এই কথাটা পুরো এক্সপ্লেন করতে আমি পারবো না। when two particles are exchanged, যদি দুটো পার্টিকেলকে এদিক ওদিক এক্সচেঞ্জ করা হয়, যে একটা পার্টিকেলকে তার জায়গায় মানে আমাকে তোমার জায়গায় তোমাকে আমার জায়গায় এরকম যদি এক্সচেঞ্জ করে ফেলা হয়, তাহলে কিন্তু ওয়েভ ফাংশনটা সিমেট্রিক থাকে, তবে আমি তাকে বোসন বলতে পারি। এবং বোসনে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মোর দেন ওয়ান পার্টিকেল। এগুলো সবাই সবার সাথে রিলেটেড, প্রুফ করার দরকার নেই। one particle can have
সেম এনার্জি, একটা বোসনের এনার্জি যদি 10টা হয়, 10 ইউনিট হয় কোনোভাবে, আর সেই একই সিস্টেমের আরেকটা বোসনের এনার্জিও 10 হতে পারে। বেশ, এইগুলো গেল বোসনের গল্প। সত্যেন্দ্রনাথ বোস তার ক্যালকুলেশন অনুযায়ী এই বোসনিক স্ট্যাটিস্টিক্স তৈরি হয়েছিল, সেই জন্য এইগুলোর নাম হচ্ছে বোসনস। বেশ, উদাহরণ কিরকম 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 কি উদাহরণ রয়েছে বোসনের উদাহরণ? ফান্ডামেন্টাল পার্টিকেলদের দিকে গেলে মেসন্স, কাকে বলে মেসন্স? মেসন আর বোসন্স। আর 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 কি, আমি আর বোসন এরকম লিখলাম না, এক ফোটন, এটা কিন্তু বোসন, এইসব। আর মাসিভ আরো পার্টিকেল রয়েছে, যেমন ধরো চার্জ নিউট্রাল অ্যাটম বা composite particles like 1 electron and 1 proton, 1 proton plus 1 neutron can form bosons. বোসন মানে একটা সিঙ্গেল পার্টিকেলই হতে হবে সেরকম কিছু নয়। বোসন মানে যাদের স্পিন 0, 1, 2, তো ধরো দুটো পার্টিকেল যাদের স্পিন হাফ, কিন্তু তারা একসঙ্গে হয়ে স্পিন তৈরি করলো 0 বা 1, তারা যদি কম্পোজিটলি তারা একে অপরের থেকে ছেড়ে না যায়, একদম বাউন্ডেড হয়ে যায়, তখন তারা কিন্তু বোসন তাদের বলা হবে। ছেড়ে গেলে চলবে না, আলাদা আলাদা হয়ে গেলে তারা ফেরমিয়ন্স হয়ে যাবে। যাই হোক, ফেরমিয়ন কারা? বোসন হলো হু আর দ্য ফেরমিয়ন্স। কিছু কিছু চেঞ্জ করে দেবো এখান থেকে। ফেরমিয়ন্স কারা? এখান থেকে কোয়েশ্চেন আসবে। হাফ ইন্টিজার স্পিন, খুব ইম্পর্টেন্ট। হাফ ইন্টিজার মানে ঠিকই বুঝেছো, 1 নয়, হাফ, এইরকম। আগেরটাতে ছিল ওয়েভ ফাংশন সিমেট্রি। এবারে দুটো পার্টিকেল যখন এক্সচেঞ্জ করা হবে, দুটো ফেরমিয়ন যখন এক্সচেঞ্জ করা হবে, সেটা কিন্তু অ্যান্টি সিমেট্রিক হয়ে যাবে। কথাটা খেয়াল রেখো, পরে বলছি। এবং এখানে একটা পার্টিকেলের একটাই এনার্জি থাকবে। নো টু পার্টিকেলস except the degeneracy, two particles including except বা accommodating, এটা আমি পরে বুঝিয়ে বলছি। spin degeneracy cannot have same energy. বুঝলি? দুটো পার্টিকেল একই এনার্জি হতে পারে না, দুটো পার্টিকেল একই সেম এনার্জি স্টেটে থাকতে পারে না। স্পিন ডিজেনারেসিটাকে এখানে অ্যাকোমোডেট করতে হবে এক্সপ্লেন করার সময়। উইল ডু দ্যাট। এবং এখানে উদাহরণ এমনি ইলেকট্রনস, নিউট্রনস, আলাদা আলাদাভাবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো কিন্তু ফেরমিয়ন্স। বেশ, এইবার এই ফেরমিয়নের স্পিন ডিজেনারেসির গল্পটা এখানে প্রথমেই বললাম। আমরা এখনই কোনো ক্যালকুলেশন বা কোনো কিছু সেই সবের দিকে যাব না, আমরা জিনিসটা বুঝবো। প্রথমে আমরা ওই সিমেট্রিক অ্যান্টি সিমেট্রিকের গল্পটা একটা বক্তব্য দেবো, এখান থেকে প্রশ্ন কিন্তু পড়তে পারে। হ্যাঁ,
আশা করি এখানে যে কটা পয়েন্ট বললাম সে কটা মনে রাখবে, সে কটা একটু পড়ে নেবে। এখানে একটা কথা আমি বলবো, এই বললাম ওয়েভ ফাংশন হ্যাজ অ্যান অ্যান্টিসিমেট্রিক ইন এক্সচেঞ্জ অফ টু পার্টিকেলস। আর মানে কি? মানে ধরো ওয়েভ ফাংশন, দুটো পার্টিকেল মিলিয়ে একটা ওয়েভ ফাংশন রয়েছে, দিয়ে তুমি পার্টিকেল 1 নম্বর পার্টিকেলটাকে 2 নম্বরের জায়গায়, 2 নম্বরটাকে 1 নম্বরের জায়গায় নিয়ে আসছো। দেখো R1, R2, আর এখানে R2, R1 লিখছি। এর মানে হচ্ছে যে 2-কে 1, 1-কে 2, মানে আমি আমার মতো আছি, তুমি তোমার মতো আছো, তোমাকে আমার জায়গায়, আমাকে তোমার জায়গায়। এই নিয়ে একটা বিখ্যাত বাংলা সিনেমা রয়েছে, মনে করে দেখো, আত্মাটা এক্সচেঞ্জ হয়ে যাবে, আমার আত্মা তোমার কাছে, তোমার আত্মা আমার কাছে ঢুকে যাবে শরীরে, আত্মা এক্সচেঞ্জ হয়ে যাওয়া নিয়ে একটা ভালো বিখ্যাত প্রাচীন সিনেমা ছিল, মনে করে দেখো। তো যাই হোক, তো যদি ওয়েভ ফাংশন এক্সচেঞ্জ হয়, দেন এই ওয়েভ ফাংশনটার আগে একটা মাইনাস ঢুকে যায়, ওয়েভ ফাংশনটার একটা মাইনাস ঢুকে যায়, অ্যান্টি সিমেট্রিক ইন এক্সচেঞ্জ অফ টু পার্টিকেলস। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। আর কি বলে, যখন বোসন হবে তখন কিন্তু সিমেট্রিক হবে। তখন স্যার কেসটা কি হবে স্যার, ঠান্ডাটা কি হবে স্যার? ঠান্ডাটা এইটা হবে যে R1 R2-কে তুমি যখন R2 R1 করবে, যদি বোসন হয়, তাহলে তার আগে এই মাইনাস চিহ্নটা থাকবে না। এটা থেকেই একটা কোয়েশ্চেন কিন্তু হবে, খেয়াল করে দেখো। ফেরমিয়ন মানে R1 R2-কে R2 1 করলে দেয়ার উইল বি আ মাইনাস কামিং হিয়ার, আর বোসন করলে দেয়ার উইল নট বি আ মাইনাস, এখানে কোনো মাইনাস আসবে না, এটা মনে রাখতে হবে। স্পিন ডিজেনারেসির ব্যাপারটা এখানে আমি আবার বলবো, যে ধরো সাপোজ a particle, a fermion with no spin, যেটা হতে পারে না, হতে পারে না উইথ নো স্পিন, যেটা বাস্তবে হয় না, কিন্তু তবুও যদি বলে দেয়া হয় স্পিনলেস, যদিও বাস্তবে হওয়া খুব মুশকিল, হয় না প্রায়, তবুও যদি স্পিনলেস ফেরমিয়ন হয়, তাহলে একটা পার্টিকেলে, একটা স্টেটে একটাই পার্টিকেল থাকবে, তার বেশি থাকতে পারে না। বেশ, বা একটা নাও থাকতে পারে, মানে এরকম এরকম এরকম, এখানে একটা আছে, এখানে নেই, এখানে নেই, এরকম হতে পারে। তাহলে অনলি বলবো না, ম্যাক্সিমাম ওয়ান পার্টিকেল ইন এ স্টেট, একের বেশি কিছুতেই নয়। তো ম্যাক্সিমাম একটা, বা মানে মিনিমাম 0, ম্যাক্সিমাম 1, মিনিমাম, এগুলো নিয়ে অঙ্ক কষবো আমরা, দেখবো এক্সাম্পল অফকোর্স। মিনিমাম 0, 0 বুঝতে পারবে না, 0 পার্ট ইন ওয়ান স্টেট। বেশ, এইবার if the particle have spin half, তাহলে কি হয়, তাহলে then two particles, কেন হয় সেটাও কিছু গুঁড়ো ব্যাপার রয়েছে, can have same state, মানে ধরো এরকম একটা স্পিন আপ, একটা স্পিন ডাউন, একটা স্পিন আপ, স্পিন ডাউন, এইভাবে তারা থাকতে পারে। এবার একটাও থাকতে পারে, সেটা কোনো সমস্যা না, এরকমও থাকতে পারে। তাহলে স্পিন হাফ যদি হয়, তাহলে ম্যাক্সিমাম 2, মিনিমাম অফকোর্স 0 পার্টিকেলস। এবার স্পিন হাফের জায়গায় 3-এর 2 যদি হয়, এই হাফ থেকে 2 পেলাম কোত্থেকে, সেটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এবার এখানে একটা জেনারেল ছোট কথা লিখে রাখছি, যে স্পিন যদি
s হয়, then 2s plus 1, sorry, 2s plus half লিখে ফেললাম, 2s plus 1 particles in a state. Maximum, of course, এটা ম্যাক্সিমাম, মিনিমাম যা কিছু হতে পারে। এটা আমরা একটু খেয়াল রাখবো, এখান থেকে ছোটখাটো অঙ্ক হতেই পারে, হবেও। এইবার এইগুলো সাজানো ফাজানো নিয়ে এদিক সেদিক নিয়ে বেশ মজাদার মজাদার গল্প, স্পিনওয়ালা, স্পিনলেস। তো আমি স্পিন সহ আমি যদি তোমাকে বলছি, তো এখানে আমি একটা প্রশ্ন তোমাকে রাখতেই পারি যে ধরো স্পিন হাফ, কতগুলো স্পিন হাফ পার্টিকেল, ধরো 5টা spin half particles are in infinite potential well of length L. What is the minimum ground state energy of the system? Ground state energy মানে minimum energy, যাই হোক, ground state energy of the system. এইবার ধরো ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল, তার এখানে এনার্জি স্টেটগুলোর কিরকম, আকার কিরকম। তুমি যদি মিনিমাম এনার্জি ধরো E0, এটা হবে 4E0, এটা হবে 9E0। কেন স্যার? E0 মানে হচ্ছে h স্কোয়ার পাই স্কোয়ার 2ml স্কোয়ার, এবং তুমি জানো অলরেডি En, এগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো হঠাৎ করে তো তুমি ডিরাইভ করতে পারবে না। দেখো আমি লিখছি, আমাকে তো কিছু করতে হচ্ছে না, দেখে লিখতে হচ্ছে না। তার মানে এগুলো এটা আমি পড়িয়েছি, মানে E1 ইজ E1 মানে E1ই, সেটা কোনো কিছু না। তাহলে E2 মানে হচ্ছে 4E0, বুঝতেই পারছো, বা এটাকে তুমি E1ও বলতে পারো, কিন্তু আমি এই গ্রাউন্ড স্টেট জিনিস 0 দিয়ে লেখাই বাঞ্ছনীয়। এনটা শুরুই হয় 1 থেকে, তাহলে E3 মানে 9E0, বুঝতেই পারছো এই এন স্কোয়ার আসছে। তো এনিওয়ে সেটা তুমি অলরেডি জানো। তো সেটা গ্রাউন্ড স্টেট এনার্জি যদি বের করতে হয়, তাহলে স্পিন হাফ পার্টিকেল যখন বলা হয়েছে, তখন ম্যাক্সিমাম 2টো পার্টিকেল একটা স্টেটে থাকতে পারে। তাহলে গ্রাউন্ড স্টেটে 2টো পার্টিকেলকে তুমি রাখতে পারো মিনিমাম এনার্জি, উপরে তো থাকতেই পারে, এনার্জি বেড়ে যাবে। এখানে 2টো পার্টিকেলকে রাখতে পারো, এখানে একটা পার্টিকেলকে রাখতে পারো। তাহলে যেটা হবে সেটা হবে গ্রাউন্ড স্টেট এনার্জি, এই E0 ইন্টু 2 পার্টিকেল, 4E0 ইন্টু 2 পার্টিকেল, প্লাস 9E0 ইন্টু 1, এখানে একটা পার্টিকেল রয়েছে, তো যাই হোক। তাহলে এখানে হলো 2, আর এখানে হলো 4 দুগুণে 8, 8 আর 2 10, 10 আর 9 19, মিটে গেল। দ্যাটস ইট, as simple as that. বেশ, এইবারে আমরা আরেকটু ভালো জিনিস আর একটু অন্যান্য জিনিসের কথা আলোচনা। ধরো তোমার কাছে কি রয়েছে, তোমার কাছে 2টো পার্টিকেল রয়েছে এবং 3টে নন ডিজেনারেট স্টেট রয়েছে। এই প্রশ্ন প্রায়ই জিজ্ঞেস করে। Suppose you have 2 particles and 3 non-degenerate, মানে হচ্ছে একটা স্টেটে একটাই, মানে একটা স্টেট মানে একটাই স্টেট, একই এনার্জিওয়ালা 2টো স্টেট নেই, নন-ডিজেনারেট স্টেট। বেশ, এবার 2টো কি পার্টিকেল, তারা যদি ক্লাসিক্যাল হয়, প্রথমে তুমি ক্লাসিক্যাল মানে in generally it is assumed to be distinguishable, so
যদি বলে নাও দেয়া থাকে কখনো, তো ক্লাসিক্যাল ইট ইজ জেনারেলি অ্যাজিউম টু বি ডিস্টিংগুইশেবল। ক্লাসিক্যাল মানে ইনডিস্টিংগুইশেবল জিনিসও হয়, ক্লাসিক্যাল আইডিয়াল গ্যাসই তার সব থেকে বড় এক্সাম্পল। তো যাই হোক, আপাতত ক্লাসিক্যাল ডিস্টিংগুইশেবল পার্টিকেল ধরেই করা যাক। এটা কত কত ভাবে সাজাতে হবে। ক্লাসিক্যাল ডিস্টিংগুইশেবল, হাউ মেনি স্টেটস, মানে হাউ মেনি পসিবল ওরিয়েন্টেশন। হাউ মেনি স্টেট মানে হাউ মেনি, এই যে দুটো পার্টিকেল তিনটে স্টেট, কতগুলো পসিবল ওরিয়েন্টেশন হবে। তিনটে স্টেট, একটা দুটো তিনটে, দুটো পার্টিকেল আছে, দুটো ডিস্টিংগুইশেবল অফকোর্স, মানে এ বি আলাদা করে ভাগ করা যায়। এ এখানে বি এখানে, এটা একটা স্টেট হতে পারে। এ এখানে বি এখানে একটা স্টেট হতে পারে। ভালো করে ভেবে দেখো, বি আর এ আলাদা করে আমি চিনতে পারি, তাহলে এখানে এ এখানে বি হলে একটা হতে পারে। আচ্ছা, অনেক রকম হতে পারে দেখো। আচ্ছা, এ বি দুটোই নিচে আমি বলেছিলাম। আচ্ছা স্যার, এটাও তো হতে পারে যে এ বি দুটোই মাঝের জায়গায়, হ্যাঁ সেটাও হতে পারে। আচ্ছা স্যার, এটাও তো হতে পারে এ বি দুটোই উপরে, হ্যাঁ এই তিনটেই হতে পারে। এবার এ বি, এটা ধরো একটা সেট, এটা তিনটে হলো, এ বি হলো। আচ্ছা স্যার, এ এখানে বি এখানে, এটা হতে পারে এ এখানে বি এখানে হতে পারে। এক আর দুইয়ে হলো, এক আর তিনে হলো, তাহলে স্যার দুই আর তিনেও কেন হবে না? মানে নিচটায় কেউ নেই, উপরে একটা এ বি, উপরে এখানে একটা বি এ। আর কি কোনো কম্বিনেশন হতে পারে? তুমি ভেবে দেখো, আর কোনো কম্বিনেশন হতে পারে না। নখানা স্টেট তোমার অলরেডি হয়ে গেছে। এটা একটা সেট, এই দুটো মিলিয়ে ধরো একটা সেট, আমি আঁকছি না, এই দুটো এগুলো সব ডিলিট করবো। এটা একটা, আমি এইভাবে ভেবে থাকি। যাই হোক, তুমি তোমার মতো করে ভেবে নিতে পারো, সমস্যা নেই। যাই হোক, তো এইভাবে টোটাল নখানা স্টেট হলো, এবং সেটা নটাই হওয়া উচিত। ভেবে দেখো, তোমাকে একটা ফর্মুলা শিখিয়েছিলাম, 2 particles 3 non-degenerate state, মানে দুটো পার্টিকেল প্রত্যেককে এই তিনটে স্টেটের মধ্যে কোথাও না কোথাও থাকতে পারে, জি সমান 3। তাহলে তোমাকে যে ফর্মুলা শিখিয়েছিলাম 3 টু দি পাওয়ার 2, কেন অফকোর্স তোমাকে ফর্মুলা শিখিয়েছিলাম g টু দি পাওয়ার n, which is 9 states। তোমাকে 9টা আমি স্টেট এঁকে দেখিয়ে দিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9, সিম্পল। এইবার তোমাকে যদি এইবার বলা হয় যে ঠিক আছে, সিস্টেমটা দুটো পার্টিকেলই থাকলো, তিনটে নন ডিজেনারেট স্টেটই থাকলো, কিন্তু পার্টিকেল দুটো কোয়ান্টাম পার্টিকেল, এবং কোয়ান্টাম পার্টিকেল মানে অফকোর্স কোয়ান্টাম ইনডিস্টিংগুইশেবল, কোয়ান্টাম মুভিং পার্টিকেল। কোয়ান্টাম পার্টিকেল ফিক্সড ইন পজিশন নয়, তাহলে তুমি আলাদা আলাদা করে এবি চিনতে পারবে যে এই ঘরের পার্টিকেলটা এখানে আছে, ওই ঘরের পার্টিকেলটা এখানে আছে। বারবার বলছি, কোয়ান্টাম অ্যান্ড মুভিং পার্টিকেল, তারা বোসন বা ফেরমিয়নস। তাহলে কি রকম হচ্ছে? বোসন মানে হচ্ছে একটা স্টেটে একের বেশি পার্টিকেল থাকতে পারে, ফেরমিয়ন মানে হচ্ছে একটা স্টেটে একের বেশি পার্টিকেল থাকতে পারে না। বুঝে গেছো? বেশ, এইবার দেখি কি করতে পারি। তো ধরো এবারে 2 particles, একই সিস্টেম, 3 non-degenerate state, সেম সিস্টেম, কিন্তু এবারে তারা হচ্ছে কোয়ান্টাম, মানে অফকোর্স কোয়ান্টাম ইনডিস্টিংগুইশেবল, এবং তারা হচ্ছে বোসনস। বোসন বললেই প্রথম দুটো বুঝে নিতে হবে, উপরে হয়ে গেছে না কি রে, হ্যাঁ এইটা একটু ঠিক আছে, রকম কায়দায়। তো কোয়ান্টাম ইনডিস্টিংগুইশেবল বোসনস,
দেখো তো কটা স্টেটে ভাগ করা যায়। ইনডিস্টিংগুইশেবল, এ আর বি তুমি আলাদা করে লিখতে পারবে না। তাহলে এ বি দুটোই এখানে আছে, এখানে এ আর বি নেই, এ এ এখানে আছে, এ এ এখানে আছে। এটা একটা পসিবল ওরিয়েন্টেশন, এটা একটা পসিবল ওরিয়েন্টেশন, এটা একটা পসিবল ওরিয়েন্টেশন। বেশ, এইবার এইগুলোতে এখানে এ আছে এখানে বি আছে লেখা যাবে না, কেন এ আর বি কে তুমি আলাদা করে চিনতে পারো না। তুমি শুধু চিনতে পারো একটা পার্টিকেল গ্রাউন্ড স্টেটে আছে, একটা ফার্স্ট এক্সাইটেড স্টেটে আছে, এরকম। এক আর দুইতে আছে, এক আর তিনে থাকতে পারে, দুই আর তিনে থাকতে পারে। আর কোনো পসিবিলিটি নেই তোমার এইটাকে ফ্লিপ করে এ বি আর বি এ করতে পারবে না, কেন এটা ইনডিস্টিংগুইশেবল। সো টোটাল 6 স্টেটস। স্যার এটার কোনো জেনারেল ফর্মুলা আছে? যেমন ক্লাসিক্যাল ডিস্টিংগুইশেবলের জন্য আপনি সেখানে জি টু দি পাওয়ার এন অল টোটাল নাম্বার অফ স্টেটস আমরা এখান থেকে বের করতে পারি, তেমনি কোয়ান্টামে কি আমরা এখান থেকে বের করতে পারি? নিশ্চয়ই পারি, নিশ্চয়ই পারি। বোসনের জন্য ফর্মুলা আছে, ফেরমিয়নের জন্য ফর্মুলা আছে। আই উইল কাম ইন টু দ্যাট। প্রথমে সাজানোটা শিখে নিতে হবে। মোস্ট অফ দ্য টাইম এই সাজানোটা নিজের হাতে ছোটোখাটো সিস্টেম থাকে, করে নিতে হয়, বুঝে নিতে হয়। বেশ, এইবার আমরা একই সিস্টেমকে তুমি যদি লাস্ট ফেরমিয়ন, বোসন না হয়ে এটা যদি ফেরমিয়ন হয়, তখন তুমি কি করবে? ফেরমিয়নস মানে তার একটা এক্সট্রা কন্ডিশন রয়েছে, যে ওয়ান স্টেট ওয়ান পার্টিকেল। স্পিনের কথা এখানে আমি বলছি, স্পিনলেস ফেরমিয়নের কথাই আলোচনা করছি। স্পিন থাকলে তখন করা হয়। এখানে অফকোর্স আমি ফেরমিয়নস যখন এখানে স্পিনলেস ফেরমিয়নসের কথাই বলছি। তো একই স্টেটে যদি দুটো পার্টিকেল থাকতে না পারে, একটা স্টেটে যদি একটাই থাকতে পারে, এটা এখানে থাকলে এটা এখানে ঢোকাতে পারো, এটা এখানে থাকলে এটা এখানে রাখতে পারো, এইটাকে আর এইটাকে এখানে রাখতে পারো, আর কোনো অপশন তোমার কাছে নেই। ভেবে দেখো, একটা স্টেটে দুটো তুমি রাখতে দিচ্ছি না আমি এখানে, আর তারা অফকোর্স প্রত্যেক ইনডিস্টিংগুইশেবল, আলাদা করে বোঝা যাবে না এটা এ বা এটা বি, তাহলে অনলি 3 স্টেটস। তাহলে তিনটে পার্টিকেল এরকম করে সাজানো যায় যে তিনটে পার্টিকেল দুটো স্টেট, সরি দুটো পার্টিকেল তিনটে স্টেট। তারা যদি ক্লাসিক্যাল ডিস্টিংগুইশেবল হয়, এ বিকে যদি আলাদা করে চেনা যায়, কোয়ান্টাম হলে এ বিকে আলাদা করে চেনা ইন জেনারেলি যাওয়ার কথা নয়। কোয়ান্টাম ডিস্টিংগুইশেবল বললে সেটাকে at the end of the day ক্লাসিক্যাল ডিস্টিংগুইশেবলই চলে আসবে, কারণ আলাদা করে কোয়ান্টাম রুলগুলো তুমি ওর উপরে অ্যাপ্লাই করতে পারবে না। কেন পারবে না সেটা পরের কথা। তো যাই হোক, ক্লাসিক্যাল ডিস্টিংগুইশেবল হলে সেটা তোমাকে এইরকম 9খানা স্টেট দেবে। কোয়ান্টাম ইনডিস্টিংগুইশেবল বোসন হলে তোমাকে এরকম 6টা স্টেট দেবে। কোয়ান্টাম ইনডিস্টিংগুইশেবল ফেরমিয়ন হলে তোমাকে এরকম 3টে স্টেট দেবে। বুঝেছো? এখানে কিছু দুটো একটা ফর্মুলা আছে ক্লাসিক্যালের জন্য, কোয়ান্টামের জন্য, সরি ক্লাসিক্যালের জন্য, ফেরমিয়নের জন্য, বোসনের জন্য। ক্লাসিক্যালে শিখিয়ে দিয়েছি, এটাও আমি শিখিয়ে দেবো। মনে রাখতে হবে যে আমার এখানে টেকনিকটা কি। আমার এখানে টেকনিকটা হচ্ছে জি স্টেট উইথ এন পার্টিকেল। জি স্টেট মানে এইভাবে না, মানে এন পার্টিকেলস, একটু বিস্তারিত লিখবো। এন পার্টিকেলস তোমার কাছে রয়েছে, ইচ পার্টিকেল ক্যান অকুপাই, মানে টোটাল ক্যান অকুপাই এনি অফ দ্য জি স্টেট। এই হচ্ছে সিস্টেম, মানে 2 পার্টিকেল 3 স্টেট আমার এখানে ডিল করছি। তার মানে তুমি এখানে বলতে পারো অ্যাজ এ হোল, তুমি খুব সহজে বলতে পারো এন পার্টিকেলস অ্যান্ড জি স্টেট সিস্টেম। জি স্টেট সিস্টেম এর জেনারেল ফর্মুলা হাউ মেনি স্টেট, জেনারেল ফর্মুলা প্রথমে ক্লাসিক্যাল ডিস্টিংগুইশেবল তুমি অলরেডি জানো, g to the power n
ফেরমিয়ন মানে অফকোর্স তারা ইনডিস্টিংগুইশেবল, আলাদা করে আর লিখছি না। ফেরমিয়ন হলে তার ফর্মুলা হচ্ছে GCN, GCN মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল G বাই ফ্যাক্টোরিয়াল N ফ্যাক্টোরিয়াল G মাইনাস N। চেক করে নিতে পারো। বোসনস, এইখানে পজ করে তোমাদের ফর্মুলা যেটা তুমি আগে দেখালাম আমি, সেই উদাহরণটা তুমি চেক করে নিতে পারো। এটা হচ্ছে N প্লাস G মাইনাস 1 CN, মানে হচ্ছে N প্লাস G মাইনাস 1 CN, মানে হচ্ছে N প্লাস G মাইনাস 1 তা ফ্যাক্টোরিয়াল N ফ্যাক্টোরিয়াল, আর N প্লাস G মাইনাস 1 মাইনাস N, তার মানে G মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এবার এই ফর্মুলায় চেক করো, এই ফর্মুলাটা তোমাকে শেখালাম, এই ফর্মুলায় তুমি N সমান 2 G সমান 3 বসিয়ে চেক করো। চেক উইথ, এখানে লিখবো না, নোটসটা কেটে যাবে। চেক উইথ N সমান 2 G সমান 3। তুমি N সমান 2 G সমান 3 বসালে তুমি এখানে 9 পাবে, এখানে 3 পাবে, এখানে 6 পাবে। দেখো N প্লাস G মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 1। চেক চেক চেক, এই ফর্মুলা বসিয়ে এটা ফেরমিয়নে 3 আসে কিনা, বোসনে 2 আসে কিনা। বুঝলে? বেশ, কোয়ান্টাম স্ট্যাট মেকের এই অবধি আমার প্রথম ভাগ, কোর্স একটাই ক্লাস, প্রথম মানে ক্লাসের সেই প্রথম ফ্যাক্টরটা এখানে শেষ হলো, প্রথম বক্তব্যটা। এরপরে আমার একটা দ্বিতীয় বক্তব্য আছে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন। এটা খুব ইম্পর্টেন্ট, অনেক বক্তব্য রয়েছে, তো তার মধ্যে একটা বক্তব্য হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন। বেশ, ডিস্ট্রিবিউশন ফাংশন কি জিনিস স্যার? ওই যে একটু আগে প্রবাবিলিটির কথা বলছিলাম, যে প্রবাবিলিটি টু অকুপাই স্টেট উইথ এনার্জি, এটাই জেনারেলি ডিস্ট্রিবিউশন ফাংশন বলা হয়। কাকে ডিস্ট্রিবিউশন ফাংশন বলে? না, প্রবাবিলিটি টু অকুপাই স্টেট উইথ এনার্জি ই। বেশ, তোমার যদি ক্লাসিক্যাল হয়, ক্লাসিক্যাল মানে অফকোর্স ডিস্টিংগুইশেবল, মানে ক্লাসিক্যাল মানে ডিস্টিংগুইশেবল তা নয়, বারবার আমি মনে করার চেষ্টা করছি। ডিস্টিংগুইশেবল, ও তার ডিস্ট্রিবিউশন, তার প্রবাবিলিটি তুমি অফকোর্স জানো, যদি পাওয়া বিটা ই বাই সাম বাকি সমস্ত এনার্জি স্টেটের উপরে সাম। বেশ, এটা তুমি অলরেডি আমি তোমাকে বলেছি। যদি ফেরমিয়ন হয়, তার ডিস্ট্রিবিউশন ফাংশন, এটাকে লেখার বাদিকে এটাকে অনেক রকম ভাবেই লেখে, তো ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা লেখে সেটা 1 বাই ই টু দি পাওয়ার মাইনাস বিটা, না বিটা এনার্জিটা আগে না এটা আগে, এনার্জি মাইনাস মিউ, এনার্জি মাইনাস মিউটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল প্লাস 1, এগুলোর নিজস্ব বৈশিষ্ট্য আছে বলবো। বোসন তার ডিস্ট্রিবিউশন ফাংশন, এগুলো প্রমাণ করা সম্ভব। এপসাইলন মাইনাস মিউ মাইনাস 1, তো ফেরমিয়ন অ্যান্ড বোসনস তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন ফাংশনের মধ্যে প্লাস আর মাইনাস একের পার্থক্য। এটা অফকোর্স নট ভেরি নর্মালাইজড, তো আননর্মালাইজড প্রবাবিলিটি তুমি ভেবে নিতে পারো, যেটা এখানে তুমি আননর্মালাইজড অবস্থা, এটা নর্মালাইজ ফ্যাক্টর, এগুলো সবই আননর্মালাইজ, মানে উইদিন আ কনস্ট্যান্ট ফ্যাক্টর, উইদিন আ, এইটা কিন্তু আননর্মালাইজড অবস্থা, ইটস ই টু দি পাওয়ার মাইনাস বিটাই। তো এখানে দেখো, তুমি যদি +1 বা -1টা ইগনোর করো, এই মিউগুলোকে ইগনোর করো, ইট উইল লিডস ইনটু দিস। তো সেটা নিয়ে আমরা এখন কোনো আলোচনা করব না আমাদের সিলেবাসের মধ্যে। তো যাই হোক, যদি তুমি
এমনি ভাবতে চাও যে ইফ দ্য e to the power beta epsilon minus mu is greater than 1, so it leads into e to the power minus beta epsilon minus mu. মানে বলতে চাইছি এটা যদি অনেক বড় হয় প্রথম টার্মটা, তাহলে +1 আর -1টাকে তুমি ইগনোর করতে পারো। সেটা নিয়ে এখন আর কথা বলার দরকার নেই। এই ডিস্ট্রিবিউশন ফাংশনের প্লটটা কেমনভাবে করা যেতে পারছে, বিটা মানে 1/kt, বারবার বলছি। তো এই ডিস্ট্রিবিউশন ফাংশনগুলোর প্লট কীরকম হতে পারে, ডিস্ট্রিবিউশন ফাংশনগুলোর প্লট এরকম একটা হতে পারে। আমি এটা হালকা এক্সাম্পল দিচ্ছি যে এরা দেখতে এরকম হতে পারে। এই যে ক্লাসিক্যাল ডিস্টিংগুইশেবল এই জিনিসটাকে ম্যাক্সওয়েল বোলসম্যান স্ট্যাটিস্টিক্স এটাও বলা হয়। তো এমবি, সংক্ষেপে এমবি। তো এমবি স্ট্যাটিস্টিক্যাল এই প্রবাবিলিটি এইরকম হয়। বোস আইনস্টাইনের এখানে একটা মিউ থাকার জন্য আর এখানে একটা -1 থাকার জন্য অনেক আগেই সাইন করে উঠে যায় বাই চান্স যদি কোনো গ্রাফ দেখতে পাবে। আর ফেরমি ডিরাক আস্তে আস্তে দিকে গিয়ে কনভার্জ করতে থাকে। তো তুমি যদি এটাকে প্লট করো, ম্যাথমেটিক্যালি ভাবতে পারো, দেন তুমি এটা করতে পারবে। আদারওয়াইজ তুমি জাস্ট এই ছবিটা দেখে একটু কিছু মনে রাখতে পারলে ভালো, তাহলে কাটিয়ে দাও। এইগুলোকে বলা হলো ডিস্ট্রিবিউশন ফাংশন। এই ডিস্ট্রিবিউশন ফাংশন নিয়ে তাদের গবেষণাপত্র, তাদেরকে চিন্তা ভাবনা করার বক্তব্য, এইগুলো একটু সামান্য একটু করতে হবে, বুঝলে? এটা না করলে হবে না। বেশ, তো প্রথমে আমরা ফেরমিয়নটার দিকে একটু মাথা দেখি না, ফেরমিয়নিক ডিস্ট্রিবিউশন ফাংশনটা কীরকম দেখতে হতে পারে, হাউ ইট ক্যান বি ডান। তো দেখো, এইখানে একটা মিউ বলে একটা জিনিস রয়েছে। হোয়াট ইজ মিউ? এবারে শুধু ফেরমিয়নটার কথা নিয়ে ভাব যে মিউটা কি। মিউটা আপাতত কেমিক্যাল পোটেনশিয়াল। মিউকে বলা হলো কেমিক্যাল পোটেনশিয়াল। এটার কি কাজ, এটা আমরা একটু ভাবার চেষ্টা করি। যে সাপোজ তোমার সিস্টেমটা, সিস্টেম ফেরমিয়নের কথা বলছি, is at t সমান 0, অ্যাবসলিউট 0, যেটা কিনা বেসিক্যালি পসিবল নয়, তাও থিওরিটিক্যালি তো is at t সমান 0। যদি t সমান 0 হয়, তুমি ভাবার চেষ্টা করো যে এই বিটা যেটা, এটা বিটা তো অ্যাকচুয়ালি 1/kBt। তো t সমান 0 হয়ে গেলে এটা অ্যাকচুয়ালি e to the power infinity, ভেবে দেখো। কিন্তু এইখানে একটা জটিল কেস আছে। বেশ, ই গ্রেটার দেন মিউ না ই লেস দেন মিউ? এইটা 1 ইফ অ্যাট টি সমান 0তে ইফ এপসাইলন লেস দেন মিউ। এপসাইলন যদি লেস দেন মিউ হয় তাহলে এটা নেগেটিভ, আর নেগেটিভে এখানে ইনফিনিটি হয়ে গেলে 1/∞ 0। তো ই টু দি পাওয়ার ওখানে ইনফিনিটি, সো সরি ই টু দি পাওয়ার -∞, এটা গোজ টু 0, কোনো সমস্যা নেই। সরি, ই টু দি পাওয়ার ইনফিনিটি গোজ টু 0। তো ই লেস দেন মিউ হলে কোনো সমস্যা নেই। একটু ভাবার চেষ্টা করো, সামান্য ম্যাথমেটিক্স। তার মানে হচ্ছে অ্যাট টি সমান 0 এটা প্লটটা এইরকম হবে। এটাকে এফ অনেক সময় লেখা হয় যে ফেরমিয়ন, ইটস রিটেন অ্যাজ এফ ই, এটাকে এফ ডি নিচে তলায়। তো ফেরমি ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন প্লট যদি তুমি করো অ্যাট টেম্পারেচার 0, এই প্লটটা দেখতে এইরকম হয়। যে এটা যদি ই এর প্লট হয়, এই মিউ অবধি, মিউ অ্যাট টি সমান 0 অবধিতে, এটা আমি পুরো ফুল এক্সপ্লানেশন বা ফুল ডিটেল এখন বলতে পারবো না সময়ের অভাবে, বাট এইটুকু মনে রাখো যে অ্যাট অ্যাবসলিউট 0 এটা তুমি এই ডিস্ট্রিবিউশন ফাংশনটার ম্যাথমেটিক্যাল প্লট থেকেই পাচ্ছ। মানে যদি তুমি এটা সত্যি বলে মেনে নাও,
তাহলে এই পাতা এই পেজের যা যা বলছি সেটা তোমাকে সত্যি হিসেবে মানতেই হবে। ইটস সিম্পল না। এবার এইটা কেন হলো স্যার সেটা বিস্তারিত ব্যাপার, সেটা পরে কখনো জানবে। বক্তব্যটা হচ্ছে অ্যাট অ্যাবসোলিউটলি জিরো, অ্যাট অ্যাবসোলিউট জিরো আপ টু ই সমান মিউ, মানে আপ টু মিউ এনার্জি অবধি all the states are fully occupied। কি যে বলছেন স্যার, আর no states are occupied if energy greater than mu। এটা খুব একটা কঠিন কিছু ব্যাপার না। টেম্পারেচার যদি জিরো হয় তাহলে এনার্জি যদি লেস দেন মিউ হয় তাহলে এই এফ অফ এফ ডি ইজ ওয়ান, এফ অফ এফ ডি ইজ ওয়ান তোমাকে ম্যাথমেটিক্স বলে দিচ্ছে এটাও। আর এফ অফ এফ ডি হোয়াট ইজ হোয়াট, এফ অফ এফ ডি ইজ নাথিং বাট probability to occupy a state, probability that a state is occupied। সেই probability যদি ওয়ান হয় তাহলে সেই স্টেটটা অকুপায়েড। তাহলে ওই কেমিক্যাল পোটেনশিয়ালটা যেটা টি সমান জিরোতে যে কেমিক্যাল পোটেনশিয়াল তার থেকে নিচের সমস্ত এনার্জি স্টেটগুলো অকুপায়েড। আর তার থেকে যদি এনার্জিটা বেশি হয়, এপসাইলন যদি মিউ এর থেকে বেশি হয় তাহলে কোনো স্টেটই আর অকুপায়েড নেই, এই এফ অফ এফডিটা জিরো হয়ে যাচ্ছে। আবার বলছি এফ অফ এফডি মানে হচ্ছে যে একটা স্টেট অকুপাই হয়ে থাকার প্রবাবিলিটি। তো সেটা যদি অঙ্ক থেকে দেখতে পাই যে এটা জিরো, কেন জিরো হয় কি হয় কেন ফিজিক্যালি ভাবতে হবে ভিজুয়ালাইজ করতে হবে সেটা করার আমার এখন করানোর ক্ষমতা নেই, কিন্তু এইটুকু মনে রাখতে হবে যে অ্যাট টি সমান জিরো এনার্জি স্টেট আপ টু ই সমান মিউ আর অল অকুপায়েড এবং এনার্জি গ্রেটার দেন মিউ অল আর এমটি। এইবারে এই মিউটাকে বলা হলো ফেরমিওনেই রয়েছে আমরা, মিউ অ্যাট টি সমান জিরো ইজ কল্ড ফেরমি এনার্জি and written as EF। সেটা ছোট হাতের ই বড় হাতের ই যে কোনো ভাবেই হোক লিখতে পারো, এটাকে ফেরমি এনার্জি বল। তার মানে দেখো যেহেতু ফেরমিয়নস সেক্ষেত্রে একটা জিনিস তুমি লক্ষ্য করছো অ্যাট টি সমান জিরো নট অল পার্টিকেলস, সমস্ত পার্টিকেলগুলো কিন্তু নট অল পার্টিকেলস আর ইন গ্রাউন্ড স্টেট, ইন গ্রাউন্ড বা মিনিমাম এনার্জি স্টেট সেটাতে থাকতেই পারে না, কেননা নো টু পার্টিকেলস, যেহেতু ফেরমিয়ন no two particles can have same state, can have same energy। কোনো দুটো পার্টিকেলের হ্যাঁ স্পিন হাফ থাকলে দুটো পার্টিকেলের সেম এনার্জি হবে, কিন্তু তিনটের আর হতে পারবে। স্পিন হাফ থাকলে দুটো পার্টিকেলের হবে, স্পিনলেস বললে কোনো একটা পার্টিকেলের হবে একটা এনার্জি। তো তাহলে এমনি 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 অনেক এনার্জি স্টেট আছে সিস্টেমে, এখানে একটা প্রত্যেকটা স্টেটে একটা একটা পার্টিকেল হবে। তাহলে দেন at t সমান জিরো your group of particle, তুমি অফকোর্স একটা পার্টিকেল নিয়ে কাজ করছো না, তুমি অনেকগুলো পার্টিকেল নিয়েই কাজ করছো। পার্টিকেলস হ্যাভ সাম এনার্জি, সাম গ্রাউন্ড এনার্জি বা সাম বেসিক এনার্জি অফকোর্স। যে যতই তুমি ঠান্ডা করো, ঠান্ডা করা মানে কি এনার্জি কমিয়ে দেওয়া, গতিশক্তি কমিয়ে দেওয়া, কাইনেটিক এনার্জি কমিয়ে দেওয়া, এটা যতই তুমি ঠান্ডা করতে থাকো জিনিসটা কিন্তু জিরো এনার্জিতে তুমি নিয়ে যেতে পারবে। তো এই বেসিক এনার্জিটাকে অনেক সময় গ্রাউন্ড স্টেট এনার্জি বলা হয়। এই যে বেসিক এনার্জি করছো সেই বেসিক এনার্জিটাকে অনেক সময় মানে ইন জেনারেল জিরো পয়েন্ট এনার্জি
জিরো পয়েন্ট এনার্জি বলা হবে। সেটার মান ফান কি হবে সেটা একটা সিস্টেমের জন্য আমি বলবো। এই বেসিক এনার্জি, দিস ইজ কল্ড জিরো পয়েন্ট এনার্জি। এবার একটা রেজাল্ট বলবো ম্যাথমেটিক্সের দিয়ে, ছোটখাটো রেজাল্ট। তাহলে আমরা কি এখন থেকে বুঝলাম আরেকবার, এই সাজানোগুলো তো তোমাকে শিখিয়ে দিলাম, ফর্মুলা টর্মুলা মনে রাখতে হবে, কীরকম ডিস্ট্রিবিউশন ফাংশনগুলো দেখতে হয় সেটা বলে দিলাম। এইবার ফেরমিওনের ডিস্ট্রিবিউশন ফাংশন, এটা আমরা যদি মেনে নিই সেখান থেকে আমি এই রেজাল্টগুলো পাই সিম্পল ম্যাথমেটিক্স দিয়ে, যে এটা মেনে নিলাম। এবারে এই জিনিসগুলো পেলাম যে দেয়ার ইজ এ পার্টিকুলার মিউ, যে মিউটা হচ্ছে যে তার নিচের এনার্জি স্টেটগুলো অকুপায়েড থাকবে আর তার উপরের এনার্জি স্টেটগুলো অকুপায়েড থাকবে না। এই হচ্ছে গল্প। এবং সেটা যখনই হবে তখন দেয়ার ইজ এ জিরো পয়েন্ট এনার্জি, এবং সেই যত দূর অবধি এনার্জিগুলো অকুপায়েড থাকবে এই মিউটাকে বলা হবে ফেরমি এনার্জি, সেটাকে ইএফ দিয়ে লেখা হবে। বেশ, এইবার একটা রেজাল্ট, যে সাপোজ you take capital N particles in fermions, প্রথমে আমি স্পিনলেসই বলছি, in V volume, what is 0 point energy? এটা একটা ফর্মুলা আছে, মনে রাখতে হবে। 0 পয়েন্ট এনার্জি হচ্ছে 3/5 NEF। এবারে হোয়াট ইজ ইএফ? ইএফটা মানে ফেরমি এনার্জি, তো ইএফটারও একটা মান আছে, whereas ইএফ ইকুয়ালস টু, দুটোই মনে রাখতে হবে, ইএফ এর একটা মান রয়েছে, সেই মানটা হচ্ছে স্পিনলেস, আমি ধরে ফেলেছি আপাতত বাইরে কোনো স্পিন ধরে ফেললে আমার কাছে যে ফর্মুলা আছে সেখানে কি স্পিন ধরা আছে? একটু আমি ভেবে নিই, কল্পনা করে নিই। এখানে দুই 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 কাটে কুটে কেটে কুটে কেটে কুটে গোষ্ঠীর মাথা করে 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 করে, ঠিকই আছে। প্রথম থেকে স্পিনলেস না বলে আমি এটাকে স্পিনলেস না বলে স্পিন হাফটাই ধরেছি এই ফর্মুলাতে, তাহলে ডিজেনারেসিটা অ্যাকোমোডেট হয়ে গেছে। ইএফটা ইম্পর্টেন্ট, এইচ বার স্কোয়ার বাই 2m, এটা একটা শ্রোডিঞ্জার ইকুয়েশনে তুমি দেখেছো। আর এইখানে 3n পাই স্কোয়ার, কি স্যার 3 আছে, ক্যাপিটাল N আছে, পাই স্কোয়ার এটা কনস্ট্যান্ট বাই ভি। আচ্ছা, এইখানে যেহেতু আমি স্পিন হাফটা নিয়ে নিয়েছি, সো দেয়ার উইল বি আ 2v হিয়ার, টু দি পাওয়ার 2/3। এখানে একটা খেয়াল করো, তো EF is proportional to n by v to the power 2/3, রিমেম্বার। কেন তুমি এখানে দেখো পাইটাও কনস্ট্যান্ট, এইচ বারটাও কনস্ট্যান্ট, এমটাও কনস্ট্যান্ট, তো হোয়াট ইজ ইন ইউর কন্ট্রোল? তুমি যে সিস্টেমটা নিচ্ছ সেখানে তোমার চয়েস কি আছে? তোমার চয়েস আছে ভলিউম আর কতগুলো পার্টিকেল নিচ্ছ। তো এই তোমার চয়েসের জিনিসটাই হচ্ছে ওইটা, যে n বাই ভি নাম্বার ডেন্সিটি বলা হয়, যে একক ভলিউমে একক আয়তনে কতগুলো পার্টিকেল আছে, হাউ মেনি পার্টিকেলস আর ইন ইউনিট ভলিউম, সেইটাকে বলা হচ্ছে নাম্বার ডেন্সিটি। বেশ, ঠিক আছে। তাহলে ইএফ ইজ প্রপোর্শনাল টু নাম্বার ডেন্সিটি, ঘনত্ব, কত পার্টিকেল ঘন ঘন আছে না পাতলা পাতলা রয়েছে, সেইটা 2/3। আর সেই ইএফ এর ডিরেক্ট প্রপোর্শনাল হচ্ছে E0, 0 পয়েন্ট এনার্জি ইজ 3/5 ইন্টু নাম্বার অফ পার্টিকেলস ইন্টু ফেরমি এনার্জি। এটাও মনে রাখতে হবে। এটাও মনে রাখতে হবে। বেশ, হয়ে গেল একদম জিরো ইয়েতে।
আর ফেরমিয়ন থেকে, ফেরমিয়নিক সিস্টেম থেকে আর খুব একটা কিছু মনে রাখা নেই। একটা ফেরমিয়নিক প্রেশার, একটা 0 পয়েন্ট এনার্জি যখন আমি তোমাকে বললাম, তখন 0 পয়েন্ট প্রেশার তোমাকে বলতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবে যে পিভি অ্যানাদার ফর্মুলা, যে আরেকটা ফর্মুলা রয়েছে, এই পাতায় লিখবো না, অ্যানাদার রেজাল্ট, যেটা মনে রাখতে পারলে ভালো, পিভি সমান 2/3E, মানে প্রেশার সমান টু পি মানে প্রেশার। এটা ফেরমিওনিক সিস্টেমই আছে কিন্তু, হ্যাঁ, আমরা আইডিয়াল ক্লাসিক্যাল আইডিয়াল গ্যাসে নেই পিভি সমান এনআরটি, সেটা নয়, ইন্টারনাল এনার্জির সঙ্গে প্রেশার ইন্টু ভলিউম কততে যুক্ত, তো পিভি ইজ 2/3E বাই ভি। সো তুমি বলতে পারো 3/5 NEF, এটা কিনা এনার্জি, ইন্টু 2/3V বলতেই পারো, কোনো সমস্যা। প্রেশার, পি ইজ দ্য প্রেশার, ঠিক আছে। এইবার আমি বোসনিক সিস্টেমে চলে যাব। তার একটা বোস আইনস্টাইন, সরি বোস বা বিই, বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্সই বলা হয়, তো এফ বিই তার একটা ফর্মুলা আছে একই রকম, এনার্জি মাইনাস -1। এখানে মাইনাস থেকে যাওয়ার জন্য ওই কায়দাটা আর হয় না, ই সমান 0-তে এটা একটা ইয়ে হয়ে যাচ্ছে, আর আমার এটা ফোন আসছে। এবার বোসনের যে এই মানে ডিস্ট্রিবিউশন ফাংশন, সেখান থেকে কিছু কিছু রেজাল্ট পাওয়া যায়, বেশ কিছু ক্যালকুলেশনের ফলে, সেসব জানার কোনো দরকার নেই, তুমি আমি যেগুলো বলছি সেগুলো তুমি জানবে। বোসনস আর টুটা আবার মানে আর ক্যাটাগরাইজড বাই 2 টাইপস, খুব স্বাভাবিক দুটো টাইপ। একটা হচ্ছে মাসিভ বোসনিক পার্টিকেল, এগুলো একটু জটিল জিনিস, আর একটা হচ্ছে মাসলেস, এটা অত্যন্ত সহজ জিনিস, মাসলেস বোসনিক পার্টিকলস, এটা যেমন হচ্ছে ফোটন, মানে লাইট আর কি, সব থেকে সহজ জিনিস। আর এটা সুপার কন্ডাক্টার্স এটসেট্রা, Bose-Einstein condensation, superconductivity, এটসেট্রা। সুপার কন্ডাক্টার্স কারা, কম্পোজিট বোসন, সেটা নিয়ে আর বেশি আলোচনা করার দরকার নেই। তো যাই হোক, তো বোসনগুলোকে মেনলি আমি দুটো ক্যারেক্টারে ভাগ করি, মাসিভ আর মাসলেস। মাসিভগুলোর বোস আইনস্টাইন কন্ডেনসেশন হয়, এক লাইন সরি, আর মাসলেস তার বোস আইনস্টাইন কন্ডেনসেশন হয় না, ডাজ হ্যাভ, ডাজ হ্যাভ ইংরেজিটা খুব খারাপ হয়ে যাচ্ছে, তো বিই কন্ডেনসেশন হবে। আর মাসলেস এর তো কোনো বিই কন্ডেনসেশনে হওয়ার প্রশ্নই নেই, ফোটনের আবার কন্ডেনসেশন কি হবে, খুব স্বাভাবিক। এটা দুটো ভাগে ভাগ করা গেল, দুটোরই স্ট্যাটিস্টিক্স সামান্য একটা, মানে দুটোর থেকেই কিছু রেজাল্ট আমরা সামান্য কিছু বলার চেষ্টা করি। বেশ, তো মাসিভগুলোর কথাই আমরা বলি প্রথমে। মাসিভ বোসনিক পার্টিকলস, এইটা কি হয় না, এইটা at very low temperature, Tc, all the particles, মানে প্রত্যেকটাই, মানে একটাও বাদ যাবে না সেরকম না, all the particles condensed says or go to lowest এনার্জি স্টেট, লোয়েস্ট একটা দুটো তিনটে যাই হোক, তো এইটা
এইটা কি বলা হয় জেনারেল অর্থে, এটা কি বলা হয় বিই বোস-আইনস্টাইন কনডেনসেশন। স্যার এইটা তো আমরা জানি, এখান থেকে আর কিছু জানতে হবে, আর কোনো একটাও বক্তব্য জানতে হবে? হ্যাঁ, এখান থেকে আর একটা আধটা সামান্য বক্তব্য তোমাকে জানতে হবে। সেটা হচ্ছে যে মাসিভ বোসনের জন্য কেমিক্যাল পোটেনশিয়ালটা কত, আর এই মাসিভ বোসনের জন্য কি বলে তোমার যে ক্রিটিক্যাল টেম্পারেচার, সেই ক্রিটিক্যাল টেম্পারেচারটা ঠিক কি রকম, কিসের উপরে ডিপেন্ড করে, এই দুটো একটা জিনিস তোমাকে জানতেই চলে। বেশি কোনো থিওরি বোস-আইনস্টাইন কনডেনসেশনের থিওরি অনেক আছে, অনেক রেজাল্টস আছে, বাট উই ডোন্ট নিড দ্যাট। বেশ, তো তোমাকে একটা জানতে হবে যে কেমিক্যাল পোটেনশিয়াল ইজ নেগেটিভ হিয়ার। বেশ, আর ফেরমিয়নের কেমিক্যাল পোটেনশিয়াল পজিটিভ, সেটা আমার এখানটা ফেরমি এনার্জিটা তোমাকে বলেছিলাম, ফেরমি এনার্জিটাই পজিটিভ, সো দিস ইজ কল্ড ফেরমি এনার্জি। তো আর একটা পয়েন্ট আমি লিখে দিতে পারি যে ছোট একটা প্রশ্ন করতে পারে, বাই চান্স একটু বুদ্ধি খাটাতে পারে, কেমিক্যাল পোটেনশিয়াল অফ ফেরমিয়নস আর পজিটিভ। বেশ, কেমিক্যাল পোটেনশিয়াল অফ মাসিভ নেগেটিভ হিয়ার, এই কথাটাকে আমি এইভাবে না বলে কেমিক্যাল পোটেনশিয়াল অফ মাসিভ বোসন, এগুলো থেকে প্রশ্ন পড়বে কিন্তু, হ্যাঁ, মাসিভ বোসন ইজ নেগেটিভ। মানে পার্টিকেল অ্যাট্রাক্ট করে নিজেদেরকে, কাইন্ডটা এইভাবে ভাবতে পারো। তো যাই হোক, এবার এদের একটা বোস-আইনস্টাইন কনডেনসেশন হয়। তো এই যে টিসি অফকোর্স ডিপেন্ডস অন হোয়াট মেটেরিয়াল, ডিপেন্ডস অন দ্য মেটেরিয়াল, যে কার কন্ডেন্স করতে চাইছো, সোনা, লোহা, রূপো, নাকি কি আছে তোমার কেমিক্যাল, দ্য মেটেরিয়াল অন হুইচ, যার উপরে তুমি কন্ডেনসেশনটা টেস্ট করছো, তো অত আর লিখছি না, ডিপেন্ডস অন দ্য মেটেরিয়াল। এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে ওই এন বাই ভি, মানে যেটা ফেরমি এনার্জির যেরকম বলছিলাম, তো অ্যান্ড অলসো এইটা থেকে অঙ্ক করতে পারে টিসি ইজ প্রপোর্শনাল টু এন বাই ভি টু দি পাওয়ার 2/3, ফেরমি এনার্জি যেরকম সেই একই রকম, টিসি প্রপোর্শনাল টু নাম্বার ডেন্সিটি, একক ভলিউমে কটা নাম্বার অফ পার্টিকেল থাকে তার 2/3 সঙ্গে প্রপোর্শনাল হয়। এটা থেকে একটা অঙ্ক কিন্তু আসতে পারে। আর আরেকটা জাস্ট ছোট ইনফরমেশন তোমাকে আমি দিয়ে রাখি, এইটুকু জানতে হবে, এর বেশি থেকে আর প্রশ্ন করলে প্রায় কেউই করতে পারবে না, কিন্তু এই যে কটা কথা আমার ক্লাসে আমি যে তোমাদের যা পড়িয়েছি সেই কটা তোমাকে মনে রাখতেই হবে। আমি যতটুকু পাটে যা পড়িয়েছি সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো তোমাকে প্রশ্নের পর, যেগুলো ছিল। আর একটা কথা, তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল টেস্ট দিতে যারা চাইছো, হোয়াটসঅ্যাপ চ্যানেলে অতি অবশ্যই জয়েন করবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া আছে। যাই হোক, BE condensation is second order phase transition. এটা সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন, এই কথাটা মনে রাখ। বাই চান্স এর বেশি কিছু মনে না রাখলেও চলবে, ইটস আ সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন। বেশ, এবার মাসলেস, এখানে একটু বেশি কথা বলতে হবে। মাসলেস বোসন মানে হচ্ছে ফোটন। মাসলেস বোসনে একটা জিনিস প্রথমেই মনে রাখতে হবে, সেটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল of massless bosons
মানে ফোটন জাতীয়, ফোটন আরো অনেক কিছু থাকতে পারে। Answer's bosons is 0. কেন 0? এখান থেকে প্রশ্ন দিতে পারে, অ্যাজ ফোটনের নাম্বার অফ পার্টিকেলস আর নট ফিক্সড। এইটুকু জানলেই হবে যে নাম্বার অফ পার্টিকেলস গুলো নট ফিক্সড, তারা ফিক্সড নয়, নিশ্চয়ই নয়। ফোটনের আর কটা ফোটন আছে এটা বলা খুব মুশকিল, তবে এদেরটা হচ্ছে 0। বেশ, এইবার তোমাকে ফোটনের দুটো একটা বেসিক রেজাল্ট তুমি জানো, যেগুলো তুমি আগেই করেছো সেগুলো আরেকবার আমরা প্রুফ করতে পারি। আমি কিছু রেজাল্ট মনে করানোর চেষ্টা করছি। ব্ল্যাক বডি রেডিয়েশন মনে করো, ল্যামডা ম্যাক্স, এখান থেকে কোয়েশ্চেন আসবে। স্ট্যান্ড ছিল, রিমেম্বার অ্যান্ড রিকল ইট। যাই হোক, ওয়াইন্স ল এসব বলা হতো। বেশ, টোটাল এনার্জি কত হতো বাবা? টোটাল এনার্জি সাম কনস্ট্যান্ট ইন্টু টি টু দি পাওয়ার 4 ফোটনের, না করো এনার্জি রেডিয়েটেড। তো এমনি জেনারেল ফোটনের এনার্জি সাম কনস্ট্যান্ট টি টু দি পাওয়ার 4, সিম্পল ফোটন স্ট্যাটিস্টিক্স। তো যাই হোক, এখান থেকে ছোটখাটো প্রশ্ন দিতে পারে, ল্যামডা ম্যাক্স টি ওয়ালা কিছু কিছু ভাবি যাবি, তো এইরকম জাতীয় প্রশ্ন, খুব ছোট্ট প্রশ্ন, খুব ইজি প্রশ্ন। A black body at temperature T emits radiation at peak wavelength lambda. If its temperature becomes 4T, the new peak wavelength is, আমরা জানি lambda max T is constant। তো প্রথমে ছিল lambda, টেম্পারেচার ছিল T, এটা সমান দা কনস্ট্যান্ট C। এবার টেম্পারেচার চেঞ্জ করো না কেন, lambda প্রাইম হয়ে গেল বা lambda 2 হয়ে গেল, টেম্পারেচারটা কিন্তু 4T হয়ে গেল, বাট ল্যামডা এবং টি এর মাল্টিপ্লিকেশন উইল বি দ্য সেম কনস্ট্যান্ট যেটা কিনা আগে ছিল। তো ল্যামডা টিও যা, ল্যামডা 2 ইন্টু 4টিও তাই, তাহলে ল্যামডা 2 উইল বিকাম কত? ল্যামডা বাই 4, কিছু করার নেই। বেশ, তো এইরকম খুব ছোট্ট কোয়েশ্চেন্স তোমাকে দিতে পারে এখান থেকে, বেশি কিছু নয়। ওই টেম্পারেচারটা যে টি টু দি পাওয়ার 4 এর সঙ্গে প্রপোর্শনাল, সেটা নিয়ে অনেক ছোটখাটো কোয়েশ্চেন করতে পারে। পাওয়ার ব্ল্যাক বডি রেডিয়েশনের পাওয়ার, তো ওই আর কি, এনার্জিটাই টি টু দি পাওয়ার 4, তাহলে পাওয়ারটাও টি টু দি পাওয়ার 4, এটা অ্যাকচুয়ালি এনার্জি ডেন্সিটি বলা উচিত, একই ব্যাপার। তো যাই হোক, এবার এই কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যাবে শুধু। তো এরকম কোয়েশ্চেন করতে পারে, এটা নিজে নিজে করা সম্ভব। আমি কিন্তু মাঝখানে গ্যাপ নিয়ে পড়াচ্ছি, এমন নয় যে টানা বকছি, মাঝখানে চা ফা খেয়ে দিব্যি পড়াচ্ছি, তখন রেকর্ডিংটা পজ করে দিই। তো radiant density, intensity per unit wavelength वगैरह is maximum at a wavelength of 200 nanometer. Another object O2 has maximum radiant intensity at 600 nanometer. তো lambda 1 এর max বলে দিয়েছে at 200, lambda 2 এর max বলে দিয়েছে at 600। তাহলে the ratio of power emitted, power some constant T to the power 4, but they ask দুটো কেস, T1 আর T2 এর পাওয়ার রেশিও অফ পাওয়ার 1 কেস 1, পাওয়ার 2, সেই পাওয়ার 1 আর পাওয়ার 2 এর রেশিও জানতে চেয়েছে। লাস্ট লাইন দেখো, দ্য রেশিও অফ পাওয়ার এমিটেড per unit area which is some constant sigma to the power 4, Stephen's Boltzmann law. So it says T1 by T2 to the power 4. এবার T1 আর T2 পাবে কোত্থেকে? ইউজ দিস, আর বলবো না, টু গেট T1 by T2 পেয়ে যাবে। বেশ,
এইরকম প্রশ্ন বড় জোর দিতে পারে। তাও এটা জ্যামের প্রশ্ন, একটু অ্যানালিটিক। এর আগের এই কোয়েশ্চেনটা খুব সোজা, ওটা তোমাদের এতটাই সোজা হয়তো দেবে। তো যাই হোক, বেশ। আর 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 এখানে একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে মানে এখানে একটা জিনিস জানতে হবে ফোটনের জন্য। সেটা হচ্ছে যে যদি একটা ফোটনের অ্যাডিয়াবেটিক প্রসেসের মধ্য দিয়ে যায়, তাহলে ফোটনের কি বলে কি সমান থাকে। তোমরা জানো যে নর্মাল গ্যাসের জন্য, তোমরা আইডিয়াল গ্যাসের জন্য পিভি টু দি পাওয়া গামা ফামা সমান কনস্ট্যান্ট, এইগুলো তোমরা দেখেছো, বাট হোয়াট ইজ দ্য কেস অফ ইন ফোটন গ্যাস? তো অ্যাডিয়াবেটিক প্রসেস ইন ফোটন গ্যাস, যেটা কিনা আইডিয়াল গ্যাসের থেকে একটু আলাদা, এইটা একটু খেয়াল রাখবে, কোয়েশ্চেন দিতেও পারে। ফোটন গ্যাস, এখানে কি কনস্ট্যান্ট থাকে? ভি ইন্টু টি কিউ রিমেইনস কনস্ট্যান্ট। এটা জাস্ট একটু মনে রাখো। এটা দিয়ে বাই চান্স কোনো অঙ্ক দিতেও পারে, হাইলি আনলাইকলি, বাট বাই চান্স যদি দেয়, বলা খুব মুশকিল, মানে দিতেও পারে নাও পারে, খুব আনলাইকলি দেবে। কিন্তু ওই যে জাস্ট এটা খুব কমন ফর্মুলা, যেহেতু অসংখ্য কোয়েশ্চেন এসছে অতীতে বিভিন্ন পরীক্ষায়, সেই জন্য ভিটি কিউব সমান কনস্ট্যান্ট, এটা জাস্ট জেনে রাখতে বলছি। ছোটোখাটো প্রশ্ন এখান থেকে আসতে পারে। যেমন তোমাকে লাস্ট আমি একটা হোমওয়ার্ক টিআইএফআর এর অঙ্ক দিয়ে ছেড়ে দিলাম, কোয়েশ্চেন এটা করতে 1 লাইন লাগবে, কিন্তু জিনিসটা পড়ে বুঝতে মজা লাগবে। হ্যাঁ, পড়ে বুঝতে মজা লাগবে, করতে 1 লাইন, বুঝতে মজা লাগবে। এটাই আমার আজকের লাস্ট এবং লাস্ট বক্তব্য। কসমিক অ্যাস্ট্রোফিজিক্সের গল্প। তোমরা কিন্তু টেস্ট দেওয়ার জন্য সবাই এখানে জয়েন করবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে। কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, সিএমবি রেডিয়েশন, তার ব্ল্যাক বডি ডিস্ট্রিবিউশন করেসপন্ডিং আছে, মানে আমরা যেটা মাপতে পারি কাকে বলে সিএমবি রেডিয়েশন বেগেরা একটু জেনে নেবে। তার একটা টেম্পারেচার রয়েছে, ইউনিভার্স হচ্ছে পিওর রেডিয়েশনের মধ্যেই সার্টেন অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন হচ্ছে ইত্যাদি। একটু পড়ে বোঝো না, মাথাটা কাজে লাগাও না। মাথা কাজে না লাগতে পারলে তুমি শিক্ষক হবে কি করে? হ্যাঁ, অযোগ্য শিক্ষক হয়ে যাবে। মাথা শার্প রাখাটা খুব প্রয়োজন। তো যাই হোক, এই মডেলে ভলিউম অফ দ্য ইউনিভার্স ট্রিপল হয়ে যাবে এত বছরে, তাহলে ব্ল্যাক বডি রেডিয়েশন সেই সময় কত হবে? থিঙ্ক অ্যাবাউট ইট। ইজিয়েস্ট কোয়েশ্চেন, বাট কোয়েশ্চেনটা বড়, দেখতে বড়, করতে ছোট। দেখতে বড়, করতে ছোট। 1 লাইন, 1 লাইন, 1 লাইনেই হবে। বেশ, ঠিক আছে, এই অবধি আজকে, এবং স্ট্যাটমেক এই অবধি। আমি কিন্তু যতটুকু পড়াবো প্রমিস করেছিলাম ততটুকুর দিকে অনেক এগিয়ে গেছি। আমি এখনো 100% প্রমিস না, কালকে কি হবে আই ডোন্ট নো, বাট আমি আগামী রবিবারের মধ্যে আমি তোমাদের যেভাবেই হোক চেষ্টা করব নিউক্লিয়ারটা আর রিলেটিভিটিটা আর লেজার সম্বন্ধে সামান্য একাধটু কথা বলে মডার্ন ফিজিক্সের পাঠটা শেষ করে দিতে। তাহলে আমার ততদিনে তোমার 25 তারিখ মতো হয়ে যাবে। আর পরের দিকে 2-1টা যদি সম্ভব হয় ইনস্ট্রুমেন্টেশন এবং ওই ইলেকট্রনিক্সের ক্লাস করানোর চেষ্টা করব। টেস্ট হতে থাকবে, 9-10-এর টেস্টগুলো হতে থাকছে, 11-12-এর টেস্টও হবে, ভালোভাবেই হবে, কোনো অসুবিধা নেই। তোমরা এক্সট্রা 7 দিন সময় পাবে, যেখানে কেমিস্ট্রি পড়তে হবে না, সেই 7 দিন গাঁতিয়ে টেস্ট দেবে। 11-12 আরও টেস্ট আমি বানাচ্ছি আস্তে আস্তে, ফুল সিলেবাস টেস্ট। তো যাই হোক, চিন্তার কোনো কারণ নেই। 9-10টাকে আগে একটু, 9-10টাও ফুল সিলেবাস টেস্ট বানিয়েছি, একটা অলরেডি দিয়ে দিয়েছি, আরও একটা মানে 2টো টোটাল দেওয়া হয়েছে, আরও 2-1টা দিয়ে দিই, দেখি একটু কেমন কেমিস্ট্রিটা বুঝতে পারছো। চলো আপাতত গল্প এখানেই শেষ করা যায়।